সমস্ত ভিউয়ারদের জানাই আলমসের স্টাডি সেন্টারে স্বাগত। আজ তোমার সাথে আলোচনা করব সাধারণ বিজ্ঞানের যে টপিকটা চলছিল পরিমাপের পদ্ধতি ও একক, তার আজ পার্ট 2। এর আগে পার্ট 1 কমপ্লিট হয়েছে, সে পার্ট 1 যদি না দেখে থাকো সেটা অবশ্যই দেখে আসো। এছাড়াও ইতিহাস, ভূগোল, সংবিধান, অর্থনীতি, রিজনিং, গণিত সমস্ত বিষয়ের ক্লাস চলছে, সেগুলি প্লেলিস্টে গিয়ে দেখে নাও, তোমাদের প্রতিটি চাকরির পরীক্ষায় খুব কাজে লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন, ক্ষমতা কি রাশি? অর্থাৎ ক্ষমতা কি ভৌত রাশি? এর সঠিক অ্যান্সার হবে স্কেলার রাশি। স্কেলার রাশি হচ্ছে ক্ষমতা। স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যার শুধু মান আছে, অর্থাৎ যে রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, কোনো অভিমুখ নেই, তাকে বলে, অর্থাৎ শুধুমাত্র মান আছে, অভিমুখ নেই। অর্থাৎ যে রাশিগুলি বলার সময় আমাদের শুধুমাত্র মানটা বললে যথেষ্ট, তার কোন দিকে, কোনো নির্দিষ্ট দিকের কথা বলা থাকে না, সেগুলি হচ্ছে স্কেলার রাশি। তেমনই একটা হচ্ছে ক্ষমতা। এছাড়াও দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি, কার্য, ক্ষমতা, সময়ের ক্ষেত্রফল, তাপমাত্রা, আপেক্ষিক তাপ, এই সবগুলি হচ্ছে স্কেলার রাশি। তা আমি যেগুলো বলছি এটা নোট করে নাও। দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি, কার্য, ক্ষমতা, সময়, ক্ষেত্রফল, তাপমাত্রা ও আপেক্ষিক তাপ, এই সবগুলি কিন্তু হচ্ছে স্কেলার রাশির মধ্যে পড়ছে। তো পরীক্ষাতে প্রায় সময় ক্ষমতা থেকে কিংবা দৈর্ঘ্য, ভর, আয়তন এগুলিকে উল্লেখ করে বলা হবে যে এগুলো কি স্কেলার রাশি না ভৌত রাশি। তো সেটা হচ্ছে সব স্কেলার রাশি। এগুলো এখানে দেখো যে ক্ষমতা আছে, ক্ষমতা কিন্তু শুধুমাত্র ক্ষমতার মানটা বললে হবে, সেখানে কোনো অভিমুখ বলার উল্লেখ করার কোনো দরকার নেই, তাই সেটা হচ্ছে একটা স্কেলার রাশি। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ত্বরণ কি রাশি? ত্বরণ কি রাশি? ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কি? যার মান আছে ও অভিমুখ আছে, তাকে বলা হয় ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির উদাহরণ কেমন হবে? ওজন কেন? ওজন আমরা সবসময় জানি যে নিচের দিকে ওজনের দিক দেখানো হয়, তাহলে মানও হচ্ছে আছে, আবার অভিমুখও আছে, দিকও আছে। বেগের ক্ষেত্রে দেখবে এভাবে ভিকে এবার তীর চিহ্ন দিয়ে লেখা হয়, অর্থাৎ তার মানও আছে, দিক আছে। ত্বরণের ক্ষেত্রেও তাই, বলের ক্ষেত্রেও তাই, বল একটা নির্দিষ্ট দিকে বল দেওয়া হয়, ফোর্স প্রয়োগ করা হয়। সরণ আমরা জানি একটা নির্দিষ্ট দিকে যে কোনো বস্তুর যে দূরত্ব যায় সেটা একটা সরণ, তো সরণটাও হচ্ছে তার একটা নির্দিষ্ট দিকে সরণ হয়। ভরবেগের ক্ষেত্রেও তাই। তাহলে সেগুলো হচ্ছে সব কি না, সেগুলো হচ্ছে সব ভেক্টর রাশি। তাহলে আমাদের ভেক্টর রাশি কী মনে রাখতে হবে? ওজন, বেগ, ত্বরণ, বল, সরণ, ভরবেগ, এই সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। তাহলে তোমাদের স্কেলার রাশি বা ভেক্টর রাশি থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা অবশ্যই পারবে। স্কেলার রাশি কি? দৈর্ঘ্য, ভর, আয়তন, দ্রুতি, কার্য, ক্ষমতা, সময়ের ক্ষেত্রফল, তাপমাত্রা, আপেক্ষিক তাপ। তো এগুলো সব আমি যেগুলো বলে দিচ্ছি সেগুলো খাতায় নোট করে নাও, সেগুলো কিন্তু পরীক্ষাতে প্রায় সময় দেয়। এবং ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি ওজন, বেগ, ত্বরণ, বল, সরণ ও ভরবেগ। ঠিক আছে, তাহলে ভেক্টর রাশি আর স্কেলার রাশি নিয়ে কোনো কনফিউশন নেই। এরপর দেখো, প্রাথমিক একক কোনটি? প্রাথমিক একক এর সঠিক অ্যান্সার হবে অপশান ডি, দৈর্ঘ্যের একক। দেখো প্রাথমিক একক কি সেটা আমাদের জানতে হবে। প্রাথমিক একক হচ্ছে যে রাশির এককগুলি পরস্পরের ওপর নির্ভর করে না এবং যে রাশির এককগুলি থেকে অন্যান্য রাশির একক গঠন করা যায়। যেমন ধরো দৈর্ঘ্যের দৈর্ঘ্য একক কি আমরা জানি? মিটার। মিটার দেখো এটা নিজে একটা একক, এটা কিন্তু কোনো এককের দ্বারা সৃষ্টি নয়, এটা নিজে একটা একক। তাহলে এটা হচ্ছে একটা প্রাথমিক একক। ঠিক আছে, যেমন এরকম একটা উদাহরণ হচ্ছে সময়, সেকেন্ড কিন্তু নিজে একটা একক, এটা সেকেন্ড কিন্তু অন্য একক দ্বারা কোনো তৈরি নয়। যেমন ভরের একক ওজন, কেজি, ভরের একক হচ্ছে কেজি। তো কেজি কিন্তু কোনো
কোনো অন্য একক দ্বারা কিন্তু নয়, সেটা একটা নিজে একটা একক, এটা অন্য একক দ্বারা কোনো জটিল নয়। কিন্তু তাহলে লব একক কাকে বলে? তাহলে প্রথম একক উদাহরণ হচ্ছে কি দৈর্ঘ্য একক, সময়ের একক, ওজনের একক, এগুলো সব হচ্ছে কি প্রাথমিক একক। ঠিক আছে। আর লব্ধ একক কি? লব্ধ একক হচ্ছে যে রাশিগুলির একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠন করা যায় তাদের লব্ধ একক বলে। বুঝতে পারলে? এখানে কিন্তু ডাইরেক্ট এককটা তৈরি হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো ডাইরেক্ট একক হচ্ছে না, কোনো একটা মূল এককে, এই যে মূল একক বা প্রাথমিক এককের সাহায্য নিয়ে সে এককটা তৈরি হচ্ছে। যেমন কি ক্ষেত্রফলের একক, চাপের একক, ভরবেগের একক, বলের একক। তাহলে এখানে অপশন হবে চাপের একক, লব্ধ একক হচ্ছে চাপের একক। দেখো চাপের একক কেন হচ্ছে? চাপ মানে কি জানি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলটাই তো একটা লব্ধ একক, কারণ ক্ষেত্রফল আমরা কি জানি এম স্কোয়ার। ঠিক আছে। তাহলে এম স্কোয়ার মানে আমাকে এম হচ্ছে দৈর্ঘ্যের একক, তার স্কোয়ার করছি তখন আমি ক্ষেত্রফল একক পাচ্ছি। তাহলে লব্ধ একক দেখো খুব সুন্দরভাবে বুঝতে পারছো যে এম যখন শুধু হবে সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক, সেটা কিন্তু ক্ষেত্রফল একক নয়। যখন এম স্কোয়ার হচ্ছে তখন সেটা ক্ষেত্রফল একক হচ্ছে। তাহলে ক্ষেত্রফল একক কি হচ্ছে? একটা লব্ধ একক, কারণ হচ্ছে আমি দৈর্ঘ্য একক স্কোয়ার করব তবে আমি আমি তবেই ক্ষেত্রফল এককটা পাবো, এম এর স্কোয়ার করবো তবে আমি ক্ষেত্রফল এককটা পাবো। তাহলে ক্ষেত্রফলের যে একক সেটা হচ্ছে একটা কিন্তু লব্ধ একক। বলের একক সেটা হচ্ছে লব্ধ একক। চাপের হচ্ছে বল বাই ক্ষেত্রফল হলো। তারপর বল সমান বল, এবং বলের একক বল আবার কি? বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ভর ইন্টু ত্বরণ হচ্ছে বল। তা বলও হচ্ছে একটা লব্ধ একক। আবার চাপও একটা লব্ধ। চাপ সমান কি বললাম? বল বাই ক্ষেত্রফল। তাহলে বল একটা নিজে লব্ধ একক, ক্ষেত্রফল একটা লব্ধ একক। তা লব্ধ একক যদি দুটি লব্ধ একক প্লাস লব্ধ একক কিন্তু লব্ধ একক হবে, এবং এমনকি প্রাথমিক একক প্লাস প্রাথমিক একক লব্ধ একক হবে। তাহলে শুধুমাত্র যদি এই দৈর্ঘ্যের একক, তারপর সময়ের একক, ওজন একক, যদি শুধুমাত্র একটা যে এককটা তৈরি করা হচ্ছে সেটা কোনো এককের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেটা নিজে একটা একক, তাহলে সেটা হচ্ছে প্রাথমিক একক। আর যদি অন্য এককের সঙ্গে কোনো সংযুক্ত থাকে, কোনো প্রাথমিক একক লব্ধ এককের সঙ্গে, বা প্রাথমিক যেমন ক্ষেত্রফলের ক্ষেত্রে দুটো প্রাথমিক একক একসঙ্গে হচ্ছে, এরকম যদি থাকে তাহলে কি হবে? লব্ধ একক হবে। তাহলে লব্ধ একক প্রাথমিক বোঝা যাচ্ছে। লব্ধ একক হচ্ছে একাই একটা একক, সেই লব্ধ এককগুলির ক্ষেত্রে কিন্তু অন্য কোনো এককের সাহায্য নিতে হচ্ছে না। কিন্তু যখন এক বা একাধিক মূল এককের সাহায্য আমাকে নিতে হচ্ছে, একটা হতে পারে বা একাধিক হতে পারে, সে এক বা একাধিক মূল এককের সাহায্যে যে একক তৈরি করা যায়, গঠন করা হয়, সেটা হচ্ছে একটা লব্ধ একক। লব্ধ একক উদাহরণ কি? ক্ষেত্রফল একক, ভরবেগের একক, বলের একক, চাপের একক। ঠিক আছে। ক্ষেত্রফল এগুলো সব হচ্ছে লব্ধ একক। আর প্রাথমিক একক সময়ের একক, সেকেন্ড দূরত্বের একক যেটা হচ্ছে দৈর্ঘ্য একক, আরটা হচ্ছে ওজনের একক। ওজন একক হচ্ছে কেজি বা গ্রাম। ঠিক আছে। তাহলে প্রাথমিক একক আর লব্ধ একক সম্বন্ধে কোনো কনফিউশন নেই। পরীক্ষাতে এই প্রশ্নগুলো প্রায় সময় দেয়, উদাহরণ দিয়ে দেবে একটা, সেটা জিজ্ঞেস করবে সেটা প্রাথমিক একক না লব্ধ একক। তো আর আশা করি ভুল হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে। এবার দেখো, অণুপরমাণুর ভর মাপার জন্য ব্যবহার হয় কি? অণুপরমাণুর ভর মাপার জন্য ব্যবহার হয় ডাল্টন যে এককটা আছে সেটা ব্যবহার করা হয়। তাহলে এক ডাল্টন, তাহলে যেহেতু অণুপরমাণুর ভর মাপা হয় তাহলে নিশ্চয়ই এককটা খুব ছোট হবে। তাহলে এক ডাল্টন সমান কত? এক ডাল্টন সমান হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, যথেষ্টই ছোট। গ্রাম, এটা হচ্ছে গ্রাম। তাহলে এক ডাল্টন সমান 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। বেশ, ঠিক আছে। তাই 5 নম্বর প্রশ্ন হলো সঠিক অ্যান্সার ডাল্টন। এবার 6 নম্বর প্রশ্ন বলছে দামি পাথর, যেমন হীরা এই টাইপের পাথর ওজনের জন্য কি একক ব্যবহার করা হয়? তাহলে দামি পাথর ওজনের জন্য কি একক ব্যবহার করা হয়? এর সঠিক অ্যান্সার হবে ক্যারাট। অপশান সি যেটা আছে ক্যারাট। তাহলে এক ক্যারাট সমান কত? এক ক্যারাট সমান হচ্ছে 0.2 গ্রাম বা 200 মিলিগ্রাম। ঠিক আছে। তাহলে এক ক্যারাট সমান 0.2 গ্রাম এবং সমান 200 মিলিগ্রাম। তাহলে এক ক্যারাট সমান জানলাম, সেটা দামি পাথর ওজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে। এবার 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্ন কি বলছে? চম্বুক ফ্লাক্স
চৌম্বক ফ্লাক্সের একক কি? এর সঠিক অ্যান্সার হবে ওয়েবার, অপশান সি ওয়েবার। ওয়েবারকে ডাব্লু বি দ্বারা সূচিত করা হয়। তাহলে চৌম্বক ফ্লাক্সের একক কি? হচ্ছে ওয়েবার। ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে সান্দ্রতার একক কি? সান্দ্রতার একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, অর্থাৎ অপশান এ নিউটন ইন্টু সেকেন্ড পার মিটার স্কোয়ার। ঠিক আছে, পার মিটার স্কোয়ার, সেটা হচ্ছে কি সান্দ্রতার একক। ঠিক আছে, সান্দ্র একক ভুল হবে না, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে চৌম্বক ফ্লাক্স একক হচ্ছে ওয়েবার, আর সান্দ্রতা একক হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। বেশ, এবার 9 নম্বর প্রশ্ন, আপেক্ষিক তাপের একক কি? আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। জুল পার কেজি পার কেলভিন হচ্ছে কিসের একক? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের যে একক হচ্ছে সেটা হচ্ছে জুল কেজি পার কেলভিন, এই কে পর হচ্ছে কেলভিন। তাহলে আপেক্ষিক তাপ হলো অপশান ডি। এরপর আসছে 10 নম্বর, তাপ পরিবাহিতাঙ্কের একক কি? তাপ পরিবাহিতাঙ্কের একক হচ্ছে ওয়াট ওয়াট পার মিটার পার কেলভিন। ঠিক আছে, তাহলে অপশান এ ওয়াট পার মিটার পার কেলভিন। এই এককগুলো একটু কঠিন হলেও কিন্তু পরীক্ষার সময় একটু উঁচু র্যাঙ্কের পরীক্ষাতে কিন্তু এই কঠিনগুলো একটা দেয়। ঠিক আছে, এই যে ভিডিওগুলো বানানো হচ্ছে সেগুলো WBPSI কনস্টেবল এবং ওয়্যারলেস অপারেটর যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, এছাড়াও NTPC গ্রুপ ডিতে তো স্পেশালভাবে সায়েন্সের টপিকস আলাদাভাবে বলাই হয়েছে। তো সেগুলোতে ক্ষেত্রে কিন্তু প্রতিটা পরীক্ষায় খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো তাই প্রতিটা ভিডিও ভালোভাবে দেখবে এবং প্রতিটা প্রশ্ন নোট করে রাখবে খাতায়, সেগুলো পরীক্ষাতে তোমাদের সরাসরি এখান থেকে প্রশ্ন আসবে। এরপর 11 নম্বর প্রশ্ন হচ্ছে তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব, অর্থাৎ অপশান বি তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। কুলম্বকে সি দ্বারা সূচিত করা হয়। তড়িৎ আধানের একক কি? কুলম্ব, এটা মনে রাখবে, তড়িৎ আধানের একক। এরপর আসছে বিভব প্রভেদ। বিভব প্রভেদের একক কি? 12 নম্বর প্রশ্ন, বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। ঠিক আছে, তাহলে বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট। ঠিক আছে, এরপর আসছে ধারকত্ব। ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স এর একক কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ ফ্যারাডে। 13 নম্বরের অ্যান্সার হবে ফ্যারাডে। ফ্যারাডে হচ্ছে ধারকত্বের একক। ঠিক আছে, মনে রাখবে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। এগুলোতে খুব কনফিউশন হয়ে যায়, এই রোধের একক, ধারকত্বের একক, যে বিভব পার্থক্য একক, এগুলোতে কনফিউশন হয়ে যায়, সেই জন্য খুব ভালোভাবে মনে রাখবে ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। বা 14 নম্বর প্রশ্ন হচ্ছে রোধের একক কি? এটা খুব কমন প্রশ্ন। রোধের একক হচ্ছে ওহম। ওহমের চিহ্নটা এরকম। ঠিক আছে, ওহম। তাহলে রোধের একক কি? ওহম। এরপর 15 নম্বর প্রশ্ন, আবিষ্ট বা আবেগ, যে আবেশ, এর একক কি? এর একক হচ্ছে হেনরি, অর্থাৎ অপশন বি আবিষ্টের একক কি? হেনরি, এইচ। তাহলে আবিষ্টের একক মনে রাখবো, হেনরি হচ্ছে আবিষ্টের একক, এবং আগে কি জানলাম, রোধের একক হচ্ছে ওহম, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে, বিভব পার্থক্য একক হচ্ছে ভোল্ট। মনে রাখবে। এরপর আসছে 16 নম্বর প্রশ্ন, লুমিনান্স ফ্লাক্স। লুমিনান্স ফ্লাক্সের একক কি? এই জায়গা থেকে মনে রাখবে, লুমিনান থেকে লুমেন। ঠিক আছে, তো এটা মনে রাখার খুব সহজ ট্রিক্স হচ্ছে লুমেন আছে, লুমিনান্স ফ্লাক্সের একক হচ্ছে লুমেন, খুব সহজ। এরপর হচ্ছে 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি? অভিকর্ষজ ত্বরণের মান সব থেকে বেশি হয় মেরু অঞ্চলে। মনে রাখবে, খুবই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা প্রায় সময় পরীক্ষায় দেখা যায় যে পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের মান বেশি, সেটা হচ্ছে মেরু অঞ্চলে। ঠিক আছে, মনে রাখো মেরু অঞ্চলে সব থেকে বেশি অভিকর্ষজ ত্বরণের মান, অর্থাৎ জি এর মান। ঠিক আছে, তো এরপর কোন
18 প্রশ্ন, কোনো বস্তুর ওজন চাঁদে 10 কেজি হলে পৃথিবীতে কত? চাঁদে 10 কেজি হলে পৃথিবীতে ওজন কত? আমরা জানি যে চাঁদের সঙ্গে পৃথিবীতে ওজনের তফাৎ কত? 6 গুণ। ঠিক আছে, তাহলে যদি চাঁদে 10 হয় তাহলে পৃথিবীতে হবে 60। ঠিক আছে, চাঁদে যদি পৃথিবীতে যদি 12 কেজি হয় তাহলে চাঁদে কত হবে? 2 কেজি। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবে। চাঁদের সঙ্গে পৃথিবীর যে সম্পর্কটা, ওজনের সম্পর্কটা, সেটা হচ্ছে চাঁদে যদি 2 কেজি হয় পৃথিবীতে হবে 12 কেজি, চাঁদে যদি 10 কেজি হয় পৃথিবীতে হবে 60 কেজি। তাহলে এখানে চাঁদে 10 কেজি আছে, তাহলে পৃথিবীতে হবে 60 কেজি। ঠিক আছে, যদি চাঁদে 7 কেজি হয় তাহলে পৃথিবীতে হবে 6 7 42 কেজি। ঠিক আছে, পৃথিবী যদি 7 কেজি হয় তাহলে চাঁদে কত হবে? 7/6 কেজি। ঠিক আছে, তো 6 গুণ, অর্থাৎ পৃথিবী থেকে চাঁদ থেকে পৃথিবীর ওজন, পৃথিবীতে যে কোনো বস্তু ওজন পৃথিবীতে 6 গুণ বেশি হবে চাঁদের থেকে। ঠিক আছে, এরপর 19 নম্বর প্রশ্ন, পৃথিবীর অভিকর্ষ বল সূর্যের কত গুণ? পৃথিবীর অভিকর্ষ বল সূর্যের কত গুণ? এর সঠিক অ্যান্সার হবে অপশান সি, 1/27। ঠিক আছে, পৃথিবীর অভিকর্ষ বল সূর্যের থেকে 1/27 গুণ, অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের অভিকর্ষ বল 27 গুণ বেশি, অর্থাৎ উল্টোভাবে করলে 1/27 হচ্ছে। ঠিক আছে, তাহলে পৃথিবীর অভিকর্ষ বল সূর্যের কত গুণ? সূর্যের হচ্ছে 1/27 গুণ। ঠিক আছে, আর পৃথিবী থেকে সূর্যের অভিকর্ষ বল 27 গুণ। যদি এটা পরীক্ষাতে কিন্তু উল্টে দিলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। ঠিক আছে, পৃথিবীর অভিকর্ষ বল সূর্যের কত গুণ? ঠিক আছে, সূর্যের কত গুণ জিজ্ঞেস করা হয়েছে, তাই 1/27। যদি উল্টো হয়ে থাকতো সূর্যের অভিকর্ষ বল পৃথিবীর কত গুণ, তখন হতো 27 গুণ। মনে রাখবে। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয় কেন? আমাদের প্রায় সময় দেখবে যে তুমি কোনো একটা একবারই ধরো চা ধরো দার্জিলিং থেকে নিয়ে আসছো, সেটা কলকাতায় ওজন করবে স্প্রিং তোলাতে, দেখবে ওজন বেড়ে যাবে। কেন হয়? এটা কারণ কি? পৃথিবীতে বিভিন্ন স্থানে ওজনের বিভিন্ন কারণ কি? এর কারণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণের মান কিন্তু সব জায়গায় সমান নয়, অর্থাৎ জি এর মান সব জায়গাতে সমান নয়। জি এর মান বিভিন্ন হওয়ার জন্য কিন্তু এই বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন হয়। ঠিক আছে, তো আজকে যে 20টা প্রশ্ন করা হলো খুব ইম্পর্টেন্ট, প্রায় প্রতিটি চাকরি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পছন্দ হলে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তারা যাতে এবং দেখে উপকৃত হয়।